আরহাম মেয়ের ক্ষতস্থানে বরফ লাগিয়ে কাতর কণ্ঠে বলল, কষ্ট হচ্ছে মা? তোমাকে যা কষ্ট দিয়েছে আজ ওকে আমি মেরেই ফেলবো। পাপা আছে তো, তোমাকে আর কষ্ট হতে দেবে না। কান্না করে না? প্রায় 2 মাসের ছোট্ট জানটা যেন ছটফটিয়ে উঠল। নুবা গালে হাত দিয়ে বসে রইল। বুঝতে পারল না কি হলো, তবে শরীর কাঁপছে তার। আরহাম কেঁদে দেবে এমন অবস্থা। মেয়েটা তার জান। মেয়ের কষ্ট দেখে তার প্রাণ যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। নুবা তাড়াতাড়ি যেয়ে হারুন মির্জার কাছ থেকে আয়রাকে কোলে নিল। আয়রার হাতের দিকে তাকাতেই খেয়াল করলো মলম দেওয়া, তবু ক্ষত বোঝা যাচ্ছে। কান্না করতে করতে আয়রার মুখ লাল হয়ে গেছে। নুবা কান্নারত আয়রাকে বুকে জড়িয়ে নিল। বিচলিত হয়ে বলল, কিছু হয়নি তো আম্মু? আমিনা বেগম নুবাকে উদ্দেশ্য করে বলল, একটু বুকের দুধ দে তো মা, যদি কান্না থামাই। চাচি, ডক্টর ডাকলে ভালো হবে। হ্যাঁ, ডাকছি, তুই আগে ওকে ঠান্ডা কর। নুবা আয়রাকে নিয়ে যেতে নিলেই আরশি ছুটে আসলো। হাঁপিয়ে উঠে বলল, আয়রার হাত পুড়েছে বলে? ইতিমধ্যেই পুরো বাড়ি ছড়িয়ে পড়েছে বাড়ির একমাত্র নাতনি হাত পুড়েছে, তাও নাকি কে পুড়িয়ে দিয়েছে। আরশি নুবার কাছে এগিয়ে যেয়ে আয়রার ছোট্ট হাতটা নিজের মুঠোয় নিয়ে বলল, কোন জানোয়ার এই কাজ করেছে? বাড়িতে এত মানুষ থাকতে কার সাহস হয়েছে এটা করার? বলেই মায়ের দিকে তাকালো। আমিনা বেগম কপালে হাত দিয়ে বলল, তোমরা সবাই শান্ত হও, যে করেছে তার রক্ষে নেই। আরহাম এত সময় কপালে হাত ঠেকিয়ে চিন্তা করছিল রুমে কে এসেছিল, কে করতে পারে। পরপরই সে শান্ত কণ্ঠে বলল, বাড়ির সবাইকে বাগানে উপস্থিত হতে বলো মা। আজকে শুয়োরকে এখানে মাটি দেব। নুবা আয়রাকে ফিট করাচ্ছে, তবে লিভিং রুমে একটু আগে যেন তুফান গেল। আমিনা বেগম সবাইকে লিভিং রুম থেকে সরে যেতে বলেছে, না হলে দেখা গেল রাগের মাথায় আরহাম কোনো কাণ্ড ঘটিয়ে বসলো। আমিনা বেগম ছেলের হাত শক্ত করে চেপে ধরে বলল, আরহাম, আগে শান্ত হ। হুটহাট রেগে গেলেই কালপিটকে ধরতে পারবো না। আরহাম 2 হাত দিয়ে মাথার চুল খামচে ধরে বলল, শরীরের ভিতর রক্ত টকবক করছে আমার, আর তুমি বলছো শান্ত হতে? তোর বাবা সবাইকে জিজ্ঞাসা করছে একটু আগে কেউ তোমার রুমে এসেছিল কিনা। শান্ত হও। আরহাম কেমন করে হেসে উঠল। পরপর দাঁতে দাঁত চেপে বলল, চোর নিজে বলবে আমি চুরি করেছি। না, বলবে না, কিন্তু কথার ভঙ্গি দেখে বোঝা তো যাবে। আরহাম কিছু সময় ভেবে দাঁতে দাঁত পিষে বলল, কোন কুত্তার বাচ্চার বুকে এমন সাহস আমার রুমে যে আমার মেয়ের ক্ষতি করতেছে? আমিনা বেগম চিন্তিত কণ্ঠে বললেন, কেউ এমন কেন করবে নিষ্পাপ একটা বাচ্চার সাথে? ভাবলি আমার শরীর চল উঠছে মম। ইচ্ছে করছে বাড়ির প্রত্যেকটা মানুষকে পুঁতে রেখে দিই। আরহাম, এমনটা হয় না। তুমি এখানে বসো, আমি আসছি। দেখে আসি কেউ দেখেছে কিনা যে তোমার রুমে কে গেল, কিন্তু তুমি এখানেই থাকবে, আমি আসছি। পরপর আমিনা বেগম রান্নাঘরে কাজ করতে থাকা তানিয়াকে বলল, কাউকে লিভিং রুমে আসতে দিবি না, বলবি আমি না করেছি। আরহাম কিন্তু এখানেই আছে, তুইও ভুলেও ওখানে যাস না, আচ্ছা? আচ্ছা খালা। আমিনা বেগম বাড়ির বাইরে চলে গেল। নুবা আয়রার ছোট্ট ছোট্ট আঙুলে চুমু খেয়ে বলল, কোনো অমানুষ চাঁদের গায়ে দাগ লাগাতে চাইলো রে মা। তুই বলতেই পারবি না কে ব্যথা দিয়েছে। আয়রা ফিট করতে করতে ফুপিয়ে উঠল। নুবার বুকটা চিনচিন করে উঠল। মানুষ এমন মায়া দয়া ব্যতীত কি করে হতে পারে? এমন সময় হাজেরা বেগম রুমে প্রবেশ করলো। বিচলিত কণ্ঠে বলল, বাবুর নাকি হাত পুড়ে গেছে? নুবা ভাঙা কণ্ঠে বলল, হ্যাঁ মা, কে যেন এই অমানুষের মতো কাজটা করেছে। হাজেরা এগিয়ে এসে আয়রার হাত ধরে কাতর কণ্ঠে বলল, কোন অমানুষ এরকম দয়া মায়া ছাড়া? ইস, কতখানি পড়ে গেছে, ডক্টর ডাকে নেই? চাচি বলল ডাকছে, আসতে সময় লাগবে তো। হাজেরা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ঘুমিয়ে গেছে। কান্না করতে করতে ঘুমালো। হাতটা কতখানি পড়েছে, আমার দেখে খারাপ লাগছে। ওর বাপ যা, মনে হয় না অমানুষটা বেঁচে যাবে। নুবা শুকনো ঢোক গিলে বলল, মেহেরিমাকে তো ঝাড়ু দিয়ে দিয়েছে। আল্লাহ জানে মেয়ের হাতে পুরনোর অপরাধী কি করবে। আমি শিওর মেরেই ফেলবে।
হাজিরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাদ দে, ও ঘুমোলে ওকে রেখে গোসলটা সেরে আয়। বিকেল করলে তো ঠান্ডা লাগবে, সাথে বাচ্চাটারও। নুবা মাথা ঝুঁকালো। আসলেই সে গোসল অবহেলা করলে আয়রার সমস্যা হবে। নুবার গোসল প্রায় শেষ পর্যায়ে, ড্রেস চেঞ্জ করছে। তবে এমন সময় হঠাৎ ভাইয়া, বিচলিত কণ্ঠে ডেকে উঠল মেহেরিমা। আরহাম চোখ তুলে মেহেরিমার দিকে তাকিয়ে বলল, চোখের সামনে থেকে দূর হও। মেহেরিমা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, দেখে আসো নুবা তোমার মেয়ের সাথে কি করছে। সেদিন তো গাল চেপে ধরেছিলাম বলে তেতে উঠলে, আজ ওকে কি করবে? আরহাম ফট করে চোখ তুলে মেহেরিমার দিকে তাকিয়ে বলল। মানে? মেহেরিমা ছলছল চোখে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আয়ার হাত আর কেউ না, ওই ছোট লোকটা পড়িয়েছে। বিশ্বাস না হলে আমার সাথে আসো। আরহাম যেন হতভম্ব হয়ে গেল। কিছু সময়ের জন্য সে স্তব্ধ। নুবা নামটা বিশ্বাসযোগ্য মোটেও না, তবে যদি সত্যি হয়। আর নুবার শেষ দিন আরহাম রুমে প্রবেশ করল। আরহামের চোখে ভেসে উঠল নুবা। এক হাত দিয়ে তার মানিকের হাত ধরে রেখেছে, অন্য হাতে গ্যাস লাইট, যে স্পষ্ট বুঝিয়ে দেয় কালপ্রিট কে। আরহাম হুঙ্কার ছেড়ে বলল, নোবা? নিজের নাম এমন কঠোর কণ্ঠে শুনে নুবার হাত থেকে গ্যাস লাইটটা পড়ে গেল। চমকে সামনে তাকালো। আরহাম যেন বুকে পাথর নিয়ে ছুটে আসলো। এসেছেই নিজের ছটফট করতে থাকা মেয়ের দিকে তাকিয়ে থমকে গেল। বরাবরের মতো নুবার গাল জ্বলে উঠল। থাপ্পড় মারার শব্দে মেহেরিমাও কেঁপে উঠল। মেয়েকে কোলে নিয়ে তার ডান হাতের অবস্থা দেখে আরহাম প্রায় পাগল বনে গেল। ক্ষিপ্ত দৃষ্টিতে নুবার দিকে তাকিয়ে বলল, শুয়োরের বাচ্চা, তোকে আমি পরে দেখছি। বলেই মেয়েকে নিয়ে বাইরে চলে গেল। আমিনা বেগমকে ডাকতে শুরু করলো। মেহরিমা তাড়াতাড়ি ফ্রিজ থেকে বরফ এনে দিল। আরহাম মেয়ের ক্ষতস্থানে বরফ লাগিয়ে কাতর কণ্ঠে বলল, কষ্ট হচ্ছে মা? তোমাকে যা কষ্ট দিয়েছে আজ ওকে আমি মেরেই ফেলবো। পাপা আছে তো, তোমাকে আর কষ্ট হতে দেবে না। কান্না করে না? প্রায় 2 মাসের ছোট্ট জানটা যেন ছটফটিয়ে উঠল। নুবা গালে হাত দিয়ে বসে রইল। বুঝতে পারল না কি হলো, তবে শরীর কাঁপছে তার। আরহাম কেঁদে দেবে এমন অবস্থা। মেয়েটা তার জান। মেয়ের কষ্ট দেখে তার প্রাণ যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। আমিনা বেগম, হারুন মির্জা, আরশি, রিহান যারা আশেপাশে ছিল সবাই আবারও এগিয়ে আসলো। আমিনা বেগম বিচলিত কণ্ঠে বলল, আবার কি হলো? আরহামের হাত পা কাঁপছে। কম্পিত হাতে মেয়ের হাতে বরফ ঠেকিয়ে বলল, মা, মা, তাড়াতাড়ি মলম নিয়ে আসো, আমার মেয়েটার জান বের হয়ে যাচ্ছে। আরহামের কণ্ঠ কাঁপছে। সে কি করবে বুঝে উঠতে পারছে না। আমিনা বেগম এক প্রকার ছুটে যেয়ে মলম নিয়ে আসলো। হারুন মির্জা বিচলিত কণ্ঠে বলল, এতটুকু সময়ের ভিতরে আবার কি হলো? আরহাম মেয়ের হাতে মলম লাগাতে লাগাতে বলল, এই শুয়োর আমার মেয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, আজকে আমি ওকে মেরে ফেলবো। কেউ কিছুই বুঝতে পারল না কার কথা বলছে। আমিনা বেগম কাতর কণ্ঠে বললেন, কার কথা বলছিস আরহাম? আরহাম হুঙ্কার ছেড়ে উঠে বলল, কে আর? তোমার এই নৌবা, যাকে ভরসা করতে বলেছিলে। আজ ওই শরীর থেকে সব চামড়া আলাদা করব, আর যে মাঝখানে আসবে তারও। বলেই নিজের মেয়েকে শান্ত করতে ব্যস্ত হলো। নুবা কাঁপতে থাকা শরীর নিয়ে এগিয়ে আসলেও আরহামের কথা শুনে থমকে গেল। সে কি করেছে, তার কি দোষ? নুবা কিছুই বুঝতে পারছে না। মলম আর সাথে সাথে বরফ দেওয়ার আয়রার কান্না একটু থামলো। আর সে আয়রাকে কোলে নিয়ে কেঁদে উঠল। এইমাত্র দেখে গেল এক হাত এখন 2 হাত। বাচ্চাটা কার কি ক্ষতি করেছে? আরহাম উঠে দাঁড়িয়ে বাইরে চলে গেল। আমিনা বেগম অবিশ্বাস চোখে দূরে দাঁড়িয়ে থাকা নুবার দিকে তাকিয়ে রইল। আর সে আয়রাকে বুকে চেপে ধরে বলল, নুবা তুই, আমার বিশ্বাস হচ্ছে না। আমিনা বেগম বিচলিত কণ্ঠে বললেন, না না, কোথাও ভুল হচ্ছে। নুবা, না না। নুবা দূর থেকে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, আমি না চাচি, বিশ্বাস করো। পুরো বাড়িতে হই হুল্লোড় লেগে গেল। কেউ কিছু বুঝতে পারল না কি হচ্ছে। হারুন মির্জা নুবার দিকে তাকিয়ে রইল। সবাই নুবার দিকে তাকিয়ে আছে। কারোরই বিশ্বাস হচ্ছে না। নুবা বুঝতে পারল সবাই তাকে দোষী ভাবছে।
এটা ভেবেই সে তার চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নোভা কম্পিত শরীরে এগিয়ে এসে বলতে চাইল। আমি না। নোভার পুরো বাক্য শেষ হওয়ার আগেই কেউ আগুনে জ্বলতে থাকা চলা অর্থাৎ লড়কি দিয়ে নোভাকে বাড়ি মারল। নোভা ছিটকে যেয়ে লিভিং রুমের মাঝ বরাবর পড়ল। এদিকে চিল্লাচিল্লি শুনে ঈশিতা আর আরাফও নিচে আসছিল, কিন্তু সিঁড়ির কাছে দাঁড়িয়ে এমন পরিস্থিতি দেখে তারা থমকে গেল। বিশেষ করে আরাফ। বাড়িটা দেওয়ার সাথে সাথে নোভার বুক ফেটে নিঃশ্বাস বের হয়ে আসলো। পিছন থেকে হাজিরার চিৎকার ভেসে আসলো। নুবা! লিভিং রুমে সবাই পিলে চমকে উঠল। পরপর এক হাত দিয়ে নিজেদের মুখ চেপে ধরল। আমিনা হতভম্ব হয়ে গেলেন। চোখের পলকে সবকিছু হয়ে গেল। নুবার কাছে মনে হলো শরীরের মাংস কেউ থেতলে দিল। নুবা ফ্লোরে পড়ে রইল। হাজিরা দৌড়ে আসলো মেয়ের কাছে। আমিনা, হারুন মির্জা সহ সবাই হতভম্ব। আরশি যেন স্তব্ধ হয়ে গেল কিছু সময়ের জন্য। আরহাম বাইরের বাবুর্চিরা যেই কাঠ দিয়ে রান্না করছিল সেই চুলা থেকে জ্বলন্ত কাঠ উঠিয়ে এনেছে। আরহামকে এভাবে জ্বলন্ত কাঠ আনতে দেখে কেন জানি হাজিরা ভালো লাগছিল না। সে পিছন পিছন আসলো আরহামের, তবে এমন কিছু দেখবে সে নিজেও জানতো না। আজ নুবাকে পুড়িয়ে মেরে ফেলবে। আরহাম হাজিরা মেয়েকে বুকে টেনে কিছু শব্দ উচ্চারণ করতে যাবে, তার আগেই আরহাম হুঙ্কার দিয়ে উঠল। গর্জে ওঠা কণ্ঠে বলল, আজ এই মুহূর্তে এখানে ওকে জ্বালিয়ে মারব। মাঝখানে যে আসবে তাকেও। আরহাম হাতের জ্বলন্ত আগুনের কাঠ নিয়ে ছিটকে পড়া নুবার দিকে এগিয়ে গেল। আমিনা বেগম পরিস্থিতি বুঝতে পেরে নাকে মুখে পড়তে পড়তে ছুটে আসলেন। এসেই ছেলের বুকে দু ধাক্কা দিয়ে বললেন। পাগল হয়েছিস? আরহাম মাকে ঠেলে এগিয়ে গেল। আমিনা বেগম হু হু করে কেঁদে উঠল। আজ নুবা শেষ, সেও পারবে না আটকাতে। আমিনা বেগম চিৎকার করে উঠলেন। আরশির আব্বু, ছেলেকে ধরো। হারুন মির্জা ছুটে আসলেন, তবে তিনি একা পারবেন না। যা ভাবার তাই হলো। হারুন মির্জা ছেলেকে আটকাতে পারলেন না। আমিনা চিৎকার করে উঠলেন। আরব, ভাইকে ধর। পরপর আরফ ছুটে আসলো, সাথে বাইরে থেকে রিহান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। রিহান আরহামের হাত থেকে কাঠ কেড়ে নিতে সক্ষম হলো, তবে আটকে রাখতে না। তিনজন পুরুষ আর একজন মহিলা মিলে তাকে আটকে রাখতে পারল না। আরহাম সবাইকে ঠেলে ফেলে এগিয়ে গেল। আরশি পাশে দাঁড়িয়ে থাকা রিনুকে বিচলিত কণ্ঠে বলে উঠল। রিনু, তাড়াতাড়ি যা, বাইরে যাকে পাস কাকা, চাচু, খালু সবাইকে ডেকে আন। নোবার দুনিয়া যেন অন্ধকার হয়ে এসেছে। বাড়িটা তার কাঁধে, অর্ধ কাঁধ হাত মিলিয়ে লেগেছে, একটুর জন্য মাথায় লাগেনি। মাথায় লাগছে সে ওখানেই শেষ হয়ে যেত। নোবার তখনও হুঁশ নেই আশেপাশে কি হচ্ছে। একটা বাড়ি খেয়ে সে যেন শেষ হয়ে যাচ্ছে। আরহাম বাপ ভাইকে টপকে শেষ পর্যন্ত নোবার কাছে চলেই আসলো, যেন তার শরীরে অসুরের শক্তি ঢুকে গেছে। কেউ তাকে থামাতে পারছে না। মেয়ের কষ্টে এতটাই ব্যথিত সে যে আজ স্বয়ং আল্লাহ না চাইলে নুবাকে কেউ বাঁচাতে পারবে না। হলোও তাই। আরহাম এসেই এক হাত দিয়ে নুবার এক হাত ধরল। হাজেরা আর্তনাদ করে উঠল। আমার মেয়েকে ছাড়ো। তবে আরহাম নুবাকে টেনেই উঠিয়ে ফেলল। হাঁপিয়ে যাওয়া হারুন মির্জা ছেলের এক ধাক্কা খেয়ে ফ্লোরেই বসে পড়লেন। রিহান আর আরাফ আরহামের কোমর আর হাত জড়িয়ে ধরে রাখলো। আমিনা বেগম সবার দিকে তাকিয়ে বলল, ধর ওকে, না হলে আজ মেরেই ফেলবে। সবাই এগিয়ে আসতে নিলেই আরহাম গর্জে উঠে বলল। আজ সব কয়টা মরবি, শুধু কাছে এসে দেখ। সব মেয়েরা ভয়ে পিছিয়ে গেল। তারা নুবার মতো চলার বাড়ি খেতে চায় না। আরহাম এক ঝাড়া মেরে মাছির মতো রিহান আর আরাফকে ছিটকে ফেলে দিল। আরহামের কনুইয়ের ধাক্কা খেয়ে রিহানের 12টা বেজে গেল। আরাফ ছিটকে পড়ে যেন মশার মতো লুটিয়ে পড়ল। কামড়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে সে। আমিনা বেগম ছেলের এক হাতে জড়িয়ে ধরল, চিৎকার করে বলল। আরহাম, নোবা কিছু করেনি, থাম। তবে হলো না। আরহাম আমিনা বেগমকেও এক হাত ধরে টেনে ফ্লোরে বসিয়ে দিল। পরপর নুবাকে এক হাত ধরে হেঁচড়ে তাদের রুমে নিয়ে যেয়ে ফেলল। এর ভেতরে আরাফের চাচা, খালু, কাজিনরা দৌড়ে আসলো। তবে ততক্ষণে নুবাকে রুমের ভেতরে বালিশের মতো ছিটকে মারল আরহাম।
কারো এগিয়ে আসার আগেই আরহাম দরজা লাগিয়ে দিল। সবাই এগিয়ে আসলো। আরহাম ভেতর থেকে চিৎকার করে বলল, যে শুয়োরের বাচ্চা দরজা খোলার চেষ্টা করবে, বের হয়ে আগে ওর কবর করব। প্রত্যেকটা মদকে লাইসেন্স করে গান দিয়ে ঠুকবো বলে দিলাম। আরহামের হুমকিতে যেন সবাই চমকে উঠল। রিহান বুকে হাত দিয়ে বসে রইল। আরাফ মজায়। দুইজনই প্রচণ্ড ব্যথা পেয়েছে। নুবা এক হাত দিয়ে অন্য হাতের বাহু চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। ভয়ে তার জান বেরিয়ে যাচ্ছে। হাজরা এসে দরজায় ধাক্কা দিয়ে বলল, দরজা খোলো বাবা, আমার মেয়েটা মরে যাবে। দরজা খোলো, আমার মেয়ে কিছু করেনি। আমিনা বেগম চেঁচিয়ে উঠে বললেন, দাঁড়িয়ে দেখছো কি? দরজা ভাঙ, না হলে আজ ওকে মেরেই ফেলবে। ব্যাস সবাই মিলে দরজা খোলার চেষ্টা করলো। নুবা ক্লান্ত চোখে আরহামের দিকে তাকিয়ে বলল, আমি কিচ্ছু করিনি। বলেই নুবার ডুকরে কেঁদে উঠল। আরহামের শরীর জ্বলে উঠল। চোখে সমানে মেয়ের গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকার দৃশ্যটা ভেসে উঠল। ব্যাস আরহাম নুবার নাতুজান শরীরে ইচ্ছে মতো মারতে লাগলো। নুবা আটকাতে চেষ্টা করলো, তবে পারল না। শুধু আর্তনাদ করে উঠল। 2 থেকে 3টা থাপ্পড় খেয়ে নুবা চিৎকার করে উঠল। বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে দরজার সামনে যেতে চাইল দরজা খোলার জন্য। তবে আরহাম পিছন থেকে নুবার চুলের মুঠো ধরে ফ্লোরে এনে ফেলল। ঠাস করে নুবার গালে থাপ্পড় দিল। পরপর আবার আঘাত করল। নুবা হু হু করে কেঁদে উঠল। ব্যথায় কাঁদতে কাঁদতে বলল, মারবেন না, আমি সহ্য করতে পারি না, প্রচণ্ড ব্যথা লাগে। আরহাম নুবাকে কঠিনভাবে আঘাত করে বলল, আমার মেয়েরও লেগেছিল রে। তোর ভয় হয়েছিল? আমার কেন হবে? নুবা ছটফট করে উঠল। কাতর কণ্ঠে বলল, আমি আমি কিচ্ছু করিনি। আরহাম প্যান্ট থেকে বেল্ট খুলতে খুলতে বলে উঠল, আমার নিষ্পাপ মেয়েটা কি দোষ করেছিল? হ্যাঁ, নুবা উঠে বসার চেষ্টা করে কিছু বলতে গেল, কিন্তু তার আগেই আরহাম বেল্ট দিয়ে নুবার শরীর ঝাঁঝরা করে ফেলল। প্রত্যেকটা বাড়ি নুবার কলিজা পর্যন্ত কাঁপিয়ে তুলল। নুবা মা গো আল্লাহ বলে আর্তনাদ করে উঠল। অনেকগুলো বাড়ি পড়তেই নুবার শরীর ছেড়ে দিল। নুবা কোনো মতে হাত জোড় করে বলল, আমায় মারবেন না, খুব লাগছে। আরহাম আর একটা বাড়ি দিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, লাখের জন্যই তো দিচ্ছি। যত তাড়াতাড়ি মরবি তত তাড়াতাড়ি তোরই মঙ্গল। একটার পর একটা আঘাত তার পুরো দুনিয়াকে উল্টাপাল্টা করে দিল। শুধু মুখ দিয়ে আর্তনাদ বের হয়ে আসলো। মনে হলো কি পাপ করেছিল যে পরপুরুষের হাতে এভাবে আঘাত সহ্য করতে হচ্ছে। বাইরে থেকে হাজেরার আর্তনাদ শোনা গেল। সবাই মিলেও দরজা খুলতে পারল না, কারণ এই বাড়ির সবকিছু পাকাপোক্তভাবে তৈরি করা। কেউ বুঝতে পারল না এই দরজা কিভাবে ভাঙবে। দা বটি হাতুড়ি কিছু দিয়ে হবে না। আমিনা কেঁদে উঠলেন। কপাল চাপড়ে বললেন, কেউ তো কিছু করো, মেয়েটাকে মেরে ফেলবে। আরহামে রে। আরহামের চাচা বুদ্ধি দিল। অ্যাঙ্গেল গ্রাউন্ডার আছে, দরজা ভাঙা যাবে না, কাটতে হবে। আছে, কিন্তু বৈদ্যুতিক সংযোগ দিতে হবে তো। আরহাম নুবার ভেজা চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে তার গালে থাপ্পড় মারল। নুবার ঠোঁট গাল ফেটে রক্ত বের হলো। শরীরের আঘাতপ্রাপ্ত স্থানগুলো ফেটে রক্ত পড়ছে। নুবার চোখ বেয়ে অঝরে পানি পড়ল। মার আঘাত ব্যথা সহ্য হয় না। তার মনে হয় জান বেরিয়ে যাবে। তাহলে তার সাথেই কেন এমন হয়? নুবা আরহামের 2 পা জড়িয়ে ধরে বলল, আমি কিছু। তার আগেই আরহাম নুবাকে আঘাত করল। নুবা আর্তনাদ করে কেঁদে উঠল। মানুষটা এত পাষাণ, একটু মায়াই হচ্ছে না। আরহাম উঠে দাঁড়িয়ে নুবার হাত শক্ত জুতো পরিহিত পা দ্বারা পিষে ফেলল, ঠিক যেই স্থানে আয়রার ক্ষত হয়েছে। পরপর রাগে আরহাম নুবার হাতের আঙুলগুলো পায়ের নিচে চেপে রক্তাক্ত করল। নুবা মুখ দিয়ে শব্দ বের করতে ভুলে গেল। আরহাম হঠাৎ পা উঠিয়ে শব্দ করে নুবার হাতের তালুতে রাখল। নুবা গলা ফাটিয়ে আর্তনাদ করে উঠল। এতেই যেন থেমে গেল না আরহাম। কিছু খুঁজতে লাগলো সে নুবাকে মারার জন্য, কিন্তু মন মতো ছুরি চাকু ধারালো কিছুই পেল না। তবে পাশে চেনে মাটির ফুলের টব পেল। সেটা তুলেই নুবার মাথায় মারল। নুবার কান ফেটে রক্ত বের হয়ে আসলো।
আরহাম আবার আশেপাশে তাকালো কিছু আছে কিনা, তবে না, নেই। নুবা গলা ফাটিয়ে সাহায্যের জন্য আর্তনাদ করতে লাগলো, তবে কেউ আসলো না। বাইরে থেকে শুরু সবার চিৎকার চেঁচামেচি শুনলো। এর ভেতরে দরজা কাটার শব্দ হলো। আরহাম আরো রেগে উঠল, হুঙ্কার ছেড়ে বলল, দাঁড়ে রে শোরের বাচ্চা। আরহাম এসে না পেরে নুবার গলা 2 হাত দিয়ে চেপে ধরল। নুবার শরীরে শক্তি পেল না হাত ছাড়ানোর। নুবার চোখ গড়িয়ে পানি পড়ল। আরহাম আরো শক্ত করে চেপে ধরে গজগজ করে বলল, আজকে তোকে শেষ করব। আমার মেয়ের গায়ে হাত দিস? আরহাম যেন আরহামের ভেতরেই নেই। এ যেন তৃতীয় কোনো ব্যক্তি, যে কিনা নুবার জান নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে। নুবার চোখ উল্টে আসলো। তখনই দরজা খোলার শব্দ হলো। সবাই হুড়মুড়িয়ে রুমে ঢুকলো। নুবার রক্তাক্ত দেহ আর আরহামের এরকম রূপ দেখে সবাই চমকে উঠল। আরহামের চাচা যে আরহামকে ধাক্কা দিয়ে নুবার থেকে সরালো। নুবা ওখানেই লুটিয়ে পড়ল। 2 থেকে 3 জন মিলে আরহামকে টেনে ধরল। তবে নিজের রাগ না কমায় শেষবারের মতো আরহাম নিজের পা দ্বারা নুবার গুজে হয়ে থাকা দেহে পেট বরাবর সজোরে একটা লাথি মারল। নুবার ঠিক দেয়ালের সাথে যেয়ে বাড়ি খেল। মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হয়ে আসলো তার। মনে হলো সব শেষ। ভেতর থেকে দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসলো। মুখ দিয়ে গলগল করে যা দুপুরে খেয়েছিল সব বেরিয়ে গেল। নুবার শরীর ওখানেই ছেড়ে দিল। আরহাম হুঙ্কার ছেড়ে বলল, আমাকে ছাড়, আজকের মরণ আমার হাতে। হাজিরা বেগম ছুটে রুমে এসে মেয়েকে খুঁজতে লাগলেন। একটু সামনে তাকাতেই দেখলেন নুবা কুজো হয়ে দেওয়ালের সাথে লেপ্টে আছে। হালকা গোলাপি 3 পিসটা লাল বর্ণ ধারণ করেছে। ফ্লোরে এক এক জায়গায় রক্ত লেগে আছে। হাজিরা বাচ্চাদের মতো আর্তনাদ করে উঠল। 3 থেকে 4 জন মিলেও আরহামকে রুম থেকে বের করতে পারল না। আমিনা বেগম ক্লান্ত শরীরে ছুটে নুবার কাছে গেলেন। নুবাকে টেনে বুকে জড়িয়ে ধরে বললেন, নুবা উঠ। হাজেরা উঠে দাঁড়ালো। ক্ষিপ্ত আরহামের চোখে চোখ রেখে আহাজারি করে বলল, আমার মাইয়াটা তোমার কি ক্ষতি করছিল বাবা? তুমি কেন এমন করলা? আমার মাইয়াটা, তোমার মাইয়াটার পেট ভরলো, আর শেষ পর্যন্ত তুমি আমার বুকটাই খালি করে দিলা। বাচ্চাদের মতো হাজেরা কাঁদতে লাগলো। সে কি করবে কিছুই বুঝতে পারল না। তবে আরহামের কোনো দিকে নজর নেই। সে শুধু ক্ষিপ্ত দৃষ্টিতে নুবার দিকে তাকিয়ে আছে। তার আফসোস হচ্ছে আর একটু পরে দরজাটা খুললে নুবা জানে মরে যেন। কেন একটু আগে গলা টিপে ধরল না সে? কেন? আরহামকে টেনে রুম থেকে বের করা হলো। হাজেরা এক পলক মেয়ের দিকে তাকিয়ে আহাজারি করে বলল, আমার বুকটা যেমনি আজ ছিঁড়া যাইতেছে, একদিন তুমিও এই ব্যথার স্বাদ পাইবা। আমার মাইয়ার জন্য যেমন আমার পড়তেছে, তোমারও কারোর জন্য এমন কইরা পড়বো। মানুষের চোখের পানি বৃথা চায় না। আল্লাহ সব হিসাব রাখেন। আজ যেই কষ্ট তুমি দিচ্ছ, কাল সেই কষ্টই তোমার দুয়ারে ফিরা যাইব। আরহাম কোনো পাত্তা দিল না হাজেরাকে। সে দেখেও দেখল না। এক অসহায় মায়ের আর্তনাদ, যে কিনা নিজের মেয়েকে রক্ষা করতে পেরে ভেতর থেকে ভেঙে পড়েছে। এই চোখের পানি কি বৃথা যাবে কোনোই না? হাজেরা তো জানে তার মেয়ে কেমন। বিনা কারণে তার মেয়ে এই শাস্তি দেওয়া হলো। তার চোখের পানি অভিশাপ হয়ে দাঁড়াবে। নুবার রক্তাক্ত দেহ দেখে আরহামের শান্তি মিলল। আরহাম ঝাড়া দিয়ে সবাইকে নিজে থেকে ছাড়িয়ে ফেলল। অতঃপর আশেপাশে না তাকিয়ে রান্নাঘরে যেয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এক নিঃশ্বাসে 1 বোতল পানি শেষ করলো। লিভিং রুম থেকে হাজেরার আহাজারি শোনা গেল। নুবার জ্ঞান নেই। হারুন মির্জার বুক কাঁপছে। চোখের সামনে নুবার দেহটা তার অন্তরাত্মা কাঁপিয়ে তুলছে। যাকে নিজ হাতে এই বাড়িতে এনেছিল, আজ মনে হয় এই হাত দিয়েই দাফন দিতে হবে। হারুন মির্জা নীরব হয়ে চেয়ে রইল। আমিনা বেগম চিৎকার করে বলে উঠল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তোমরা? ওকে ধরো, হসপিটালে নিয়ে যেতে হবে। আরাফের মেজো চাচা এগিয়ে আসলেও তার দ্বারা নুবাকে উঠানো সম্ভব হলো না। বয়স হয়েছে, সে কি পারবে? পেটের ব্যথা নিয়ে রিহান এগিয়ে আসলো। নুবার ছোট্ট শরীরটাকে আগলে নিল। হাত পা ছেড়ে দিয়েছে তার। রিহান এগোলে সবাই তার পিছন পিছন আসলো। নুবার লালচে ফর্সা পা গড়িয়ে রক্তের বন্যা বয়ে গেল। পায়ের চিকন নুপুরগুলো রক্তে ভিজে উঠল। এই নুপুরটা তার বাবা তাকে দিয়েছিল।
অনেক গর্জিয়াস ডিজাইন দিয়ে নূপুরটা ছোটবেলায় বানিয়ে দিয়েছিল। সেই নূপুর নুবা হালকা ডিজাইন দিয়ে বানিয়েছিল যাতে তার পায়ে হয়। বাবার শেষ স্মৃতিটুকু রক্তে ভিজে একাকার হয়ে গেল। নুবার পা গড়িয়ে রক্ত পড়া দেখে আমিনা বেগমের অস্বাভাবিক লাগলো। লাথি দেওয়ার কারণে কিছু হয়ে গেল না তো? আমিনা বেগমের হাত পা কাঁপতে লাগলো। অন্যদিকে হাজিরার হুঁশ নেই, বাচ্চাদের মতো মেয়ের পিছনে যাচ্ছে, বুক থাবড়ে আহাজারি করছে। আনন্দে ভরা বিয়ে বাড়িটা হঠাৎ করেই যেন মরা বাড়িতে পরিণত হলো। আরহাম রান্নাঘর থেকে বের হয়ে নুবাকে নিয়ে যেতে দেখে ঠোঁট হেলিয়ে হেসে বলে উঠল, বাঁচবে না, লাভ নেই। সবাই আরহামের দিকে ফিরে তাকালো। আমিনা বেগম ছেলের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো, তবে কিছু বলল না। আগে মেয়েটাকে নিয়ে হসপিটালে যেতে হবে, তারপর বাড়িতে এসে আজ এই ছেলেকে কবর দিবে। একটা ঝড় এসে যেন নুবার পিছনের সব আলো নিভিয়ে দিল। হাজেরা কখনো কল্পনাও করেনি তার মেয়ের গায়ে কেউ হাত তুলবে, তাও এত জঘন্যভাবে। মেয়ের আহত মুখটা দেখেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। রাগ, কষ্ট আর অসহায়ত্ব একসাথে চেপে বসলো হৃদয়ে। বারবার মনে হতে লাগলো, কি এমন অপরাধ ছিল তার মেয়ের যার জন্য এত বড় শাস্তি পেতে হলো। মেয়ের চোখের জল যেন প্রতিটি মুহূর্তে হাজিরার বুক চিরে দিচ্ছিল। নীরবে সে মেয়ের মুখের দিকে তাকিয়ে শুধু ভাবছিল, এই ক্ষত হয়তো শরীরের ছেড়ে যাবে, কিন্তু মনের ক্ষত কি কোনোদিন মুছে যাবে? আর যদি আজ তার মেয়ে ফিরে না আসে, তবে তার কি হবে? সে এতটাই অসহায় একজন মা যে ওই বাড়ির ছেলেকে শাস্তি দেওয়া তো দূরে থাক, তার দিকে তাকাতেও পারবে না। হাজিরা আহাজারি করে উঠল। মেয়েটা তার শেষ জীবনে কি পাপ করেছিল যে এইসবের মুখোমুখি তাদেরই হতে হলো? মা হয়েও রক্ষা করতে পারল না। মেয়েকে এই পীড়া তাকে আরও শেষ করে দিচ্ছে। মির্জা বাড়ির প্রত্যেকটা মানুষের উপর তার রাগ ক্ষোভ জমে বিশাল আকার ধারণ করছে। হাসপাতালের করিডোর জুড়ে হঠাৎ হইচই পড়ে গেছে। স্ট্রেচারে করে নুবাকে দ্রুত ইমার্জেন্সি বিভাগের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। চারপাশে উদ্বিগ্ন মানুষের ভিড়। হাজিরা বুক চাপড়ে আর্তনাদ করতে করতে মেয়ের নাম ধরে ডাকছে। তার চোখের জল যেন থামতেই চাইছে না। হারুন মির্জা চিৎকার করে উঠলেন। ডক্টর, নার্স সবাইকে ডাকতে লাগলেন। রিহান খালুকে ধরে শান্ত করতে লাগলো। পরিস্থিতির গুরুতর অবস্থা দেখে কয়েকজন নার্স তড়িঘড়ি করে ছুটে আসলো। কিছুক্ষণের মধ্যেই একজন ইমার্জেন্সি ডাক্তার দ্রুত পায়ে সেখানে এসে রোগীর অবস্থা পরীক্ষা করলেন। হাজরা বেগম আহাজারি করে ডক্টরের কাছে মিনতি করে বললেন, আমার মেয়েটা বাঁচবো তো? একটু তাড়াতাড়ি দেখেন, ওর অনেক কষ্ট হচ্ছে। আমার মেয়েটা না আঘাত সহ্য করতে পারে না, একটুতেই নুয়ে পড়ে। ডক্টর হাজরাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করবেন না, আমরা আছি। হারুন মির্জা বিচলিত কণ্ঠে বলে উঠল, যা করার তাড়াতাড়ি করুন, মেয়ের যাতে কিছু না হয়। নার্স, তাড়াতাড়ি ওনাকে জরুরি বিভাগে নিয়ে চলো। শেষবারের মতো হাজরা বেগম মেয়ের গাল ছুঁয়ে বললেন। কিচ্ছু হবে না নুবা, মা আছে না। হাজরা নুবার থেতলে যাওয়া হাতটা আঁকড়ে ধরল। নুবার রক্তাক্ত শরীর করিডোরের বাতাসে উৎকণ্ঠা আর আতঙ্ক যেন আরো ঘন হয়ে উঠল। এরপর চিকিৎসকরা এক মুহূর্ত দেরি না করে নুবাকে জরুরি চিকিৎসার জন্য ভেতরে নিয়ে গেলেন। হাজেরার হাত থেকে তার মেয়ের হাতটা ছুটে গেল। হাজেরা নিজ হাতের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠলেন। তার মেয়ের বদনের রক্তে তার হাত মেখে একাকার। একজন মা কি করে এটা সহ্য করবে? হসপিটালে রিহান, আমিনা আর হারুন মির্জা এসেছে। তারা তড়িঘড়ি এখানে এসেছে, সাথে কাকে আনবে না আনবে বুঝে পায়নি। হাজরা করিডোরেই ধপ করে বসে পড়ল। দেওয়ালের সাথে শরীর ঠেকে গেল তার। হাজরা চোখের পানি ফেলে বলল, আমার সন্তানদের এটাই দোষ ছিল, সে ভালো মানসিকতা দেখিয়েছে। হ্যাঁ। রিহান হারুন মির্জাকে পাশের বেঞ্চে বসালেন। পরপর শান্ত কণ্ঠে বললেন, সব ঠিক হয়ে যাবে খালু, নোবা ঠিক হয়ে যাবে। হারুন মির্জা কম্পিত কণ্ঠে বললেন, নিজে হাতেই মনে হয় মেয়েটাকে মেরে ফেললাম রে রিহান। কিছু সময়ের ব্যবধানে ছুটে আসলো আরাফ, আরাফের মেজো চাচা, আরও কয়েকজন পুরুষ, সাথে আরাফের খালা আর চাচি। আরাফ এসেই বিচলিত কণ্ঠে বলল, কি অবস্থা? সবাই চুপ, কারো মুখে কোনো কথা নেই। রিহান উঠে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলল, সব ঠিক আছে, নোবাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে।
আর এত মানুষ নিয়ে আসতে গেলি কেন? সবার সমস্যা হতে পারতো। আরাফ চুপ রইল। আমিনা বেগম এত সময় চুপ ছিলেন। এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, আরব, সবাইকে নিয়ে বাসায় যা। আর তুই কেন আসছিস? মা আমি কিছু বলতে হবে না, সবাইকে নিয়ে বাসায় যা, কারোর প্রয়োজন হলে ডেকে নিব। আরাফ মাথা ঝুঁকালো। পরপর আমিনা বেগম স্বামীর দিকে তাকিয়ে বললেন, তোর বাপকেও নিয়ে যা, মনে হচ্ছে হাই প্রেশার বেড়েছে। হারুন মির্জা ক্লান্ত কণ্ঠে বললেন, না থাক, এখানেই থাকি। মেয়েটার কি অবস্থা দেখে যাব। হাসপাতালের করিডোরে নিঃশব্দ উদ্বেগ নিয়ে রয়ে গেল আমিনা বেগম, রিহান, হারুন মির্জা আর আমিনা বেগমের বড় বোন আয়েশা। চারপাশে অদ্ভুত এক ভারী নীরবতা, যেন সবাই কোনো অনিশ্চিত খবরের অপেক্ষায় আছে। এক কোণে বসে হাজেরা অবিরাম কান্না করে চলেছে। চোখের জল যেন থামার নামই নিচ্ছে না। মেয়ের কথা মনে পড়লেই তার বুকের ভেতরটা হাহাকার করে উঠছে। হাসপাতালের কাছের জানালার ওপারে আকাশ ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছে। মাঝে মাঝে ঠান্ডা বাতাস এসে করিডোরের নিস্তব্ধতাকে আরো বিষণ্ণ করে তুলছে। প্রকৃতিও যেন সেদিন তাদের দুঃখের সাক্ষী হয়ে নীরবে কাঁদছে। এত সময় বসে থাকলেও আমিনা বেগম এবার কান্নারত হাজেরার দিকে এগিয়ে গেল। কথা বলতেও অস্থির লাগছে তার। কোন মুখ নিয়ে কথা বলবে সে নিজেও জানে না, তবে বলতে হবে। তার ছেলে যে অন্যায় করেছে তার শাস্তি পেতে হবে, কারণ আমিনা তো জানে নুবা কখনোই আয়রার ক্ষতি করবে না। কোনো এক ভুল বোঝাবুঝির ভেতরে এই সব হয়েছে। আমিনা বেগম হাজেরার দিকে এগিয়ে গেল, কম্পিত কণ্ঠে বলল, হাজেরা, এখানে এসে বস। হাজেরা চুপ রইল। আমিনা বেগম শুকনো ঢোক গিলে কম্পিত কণ্ঠে সান্ত্বনা দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে হাজেরা, নোবার কিচ্ছু হবে না, আমরা হতে দিব না। আমিনার কথায় হাজেরার শরীর জ্বলে উঠল। হাজেরা রাগী কণ্ঠে শুধালো, কি ঠিক হয়ে যাবে আপা? কি ঠিক হবে? আজ যদি আমার মেয়েটা ফিরে না আসে, পারবেন ওকে ফিরিয়ে দিতে? হ্যাঁ, আর আপনি কি বললেন আপনারা কিছু হতে দেবেন না? আটকাতেও তো পারলেন না আপা। যখন আমার মেয়েটাকে কুকুরের মতো মারলো, আটকাতে পেরেছিলেন আপনারা? কি দোষ ছিল ওর? হ্যাঁ, আমার মেয়েটা কি পাপ করেছিল আপা? আমিনা কি বলবে, মুখ নেই তার। তবু আমিনা সাহস করে ভাঙা কণ্ঠে বলল, পাপ তো নোবা না, আমরা করেছি। যেই পাপের শাস্তি মেয়েটা পাচ্ছে। হাজেরা উঠে দাঁড়ালো। এক রাশ ক্ষোভ নিয়ে কান্না করতে করতে বলল, আমার মেয়ের দোষ কি ছিল? আজ যদি আমার মেয়ের দোষ না করে এই অমানুষত্বের শিকার হয়, তবে আপনারা পারবেন নিজের ছেলেকে শাস্তি দিতে? পারবেন? হ্যাঁ। আমিনা বেগমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। লজ্জায় কথা বলতে পারছে না সে। তার ছেলেটা যে কথা বলার মুখ রাখেনি আমিনা বেগমকে চুপ থাকতে দেখে হাজেরা হেসে উঠল। চোখের পানি মুছে বলল, পারবেন না তো? নিজের ছেলেকে এভাবে আঘাত করতে পারবেন না তো? আপনার ছেলে ছেলে, আর আমার মেয়ে মেয়ে না? আমার সন্তানকে কি আমি 10 দিন 10 মাস পেটে রেখে জন্ম দিইনি? আজ যে বিনা কারণে আমার মেয়ের এই অবস্থা হলো, কিছু হলে পারবেন ওকে ফিরিয়ে দিতে? নাকি গরিব বলে আমাদের সন্তানের কোনো দাম নেই? বলেই হাজিরা ডুকরে কেঁদে উঠল। আমিনা কাতর কণ্ঠে কিছু বলতে চাইল। হাজেরা, এমনটা না। হাজেরা বেগম হাতের ইশারায় আমিনাকে থামিয়ে দিল। অতঃপর ফুপিয়ে উঠল। ক্লান্ত কণ্ঠে বলল, ফিরিয়ে দিতে পারবেন না তো? কেউ কথা বলছে না দেখে রিহান এগিয়ে এসে বলল, আন্টি শান্ত হন, দেখবেন নোবা সুস্থ হয়ে গেছে। হাজেরা রিহানের দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলল, তুমিই বলো বাবা, আজ যদি নুবা তোমার ছোট বোন হতো, আর তোমার বোনকে যদি কেউ বিনা কারণে এইভাবে আঘাত করতো, তুমি কি করতে? রিহান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অবশ্যই ছেড়ে কথা বলতাম না আন্টি। হাজেরা ছলছল চোখে সবার দিকে তাকিয়ে বলল, তাহলে কি আজ ওর একটা বাপ ভাই নেই দেখে মানুষ এইভাবে ওকে আঘাত করার সাহস পেল? আর যদি নুবার বাপ থাকতো, তাহলে কি এমন হতো? সবাই স্তব্ধ, কারো মুখে কথা নেই। রিহানও চুপ হয়ে গেল। হাজেরা সবার দিকে আঙুল তুলে আর্তনাদ করে বলল, আজ আপনাদের জন্য আমার মেয়ের এই অবস্থা, শুধু আপনাদের জন্য। আপনাদের জন্য আমার স্বামী মেরেছে।
আর আজ আপনাদের জন্যই আমার মেয়েটার এই অবস্থা। হাজেরা কথায় সবাই থমকে গেল। আমিনা বেগম অবাক চোখে তাকালো। হারুন মির্জার চোখের পাতা ভিজে আপনা আপনি বন্ধ হয়ে গেল। হাজেরা আবারও চেঁচিয়ে বলে উঠল, আমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত আপনাদের বাড়িতে ওঠা। আর যদি লোকের দুয়ারে ভিক্ষা করেও খেতাম, আমার মেয়ে সুস্থ থাকতো, আজ এই অবস্থা হতো না। পোড়া কপাল আমার, কেন যে সেদিন এই বাড়িতে পা রাখলাম। লোভে পড়ে গিয়েছিলাম মেয়েটা আমার বাপের ছায়া ব্যতীত ভালো থাকবে, দুটো ভালো মন্দ খেতে পারবে। কিন্তু আমি ভাবিনি এত বছরে খাইয়ে পরিয়ে মানুষ করার উসুল আপনারা একদিনেই তুলে নেবেন। আমি পারলে আপনাদের সব ঋণ শোধ করে দিতাম। যদি শুধিয়ে দিই, আমার মেয়েটাকে কি সুস্থ করে দেবেন? হ্যাঁ, বলে হাজেরা 2 হাত দিয়ে কপাল চাপড়িয়ে আহাজারি করল। ভেঙে পড়ল সে। একমাত্র মেয়েই তার সম্বল। এই পৃথিবীতে তার মেয়ে ব্যতীত কেউ নেই। আজ যদি এই মানিকটা চলেও যায়, তবে হাজেরা কি নিয়ে বাঁচবে? আমিনা বেগম ফুঁপিয়ে উঠলেন। কষ্ট তার বুক ফেটে গেল। আজ ছেলের একটা ভুলের কারণে তাদের কি না শুনতে হচ্ছে। তার ছেলে শুধু নুবাকে না, পুরো পরিবারকে ধ্বংস করে দিল। আজ যদি নুবার কিছু হয়ে যায়, তবে নিজেদের কি করে তারা মাফ করবে? হাজরা কান্না করতে করতে বিড়বিড় করে বলল, আমার সব তো শেষ করে দিলেন আপনারা। আমার মেয়ের যদি কিছু হয়, দয়া মায়া করে আমাকেও তার সাথে দাফন দিয়ে দিয়েন। আরশি রিহানের ফোনে 2 বার কল করতেই রিহান ফোন রিসিভ করলো। অপাশ থেকে আরশি কম্পিত কণ্ঠে বলল, নুবার কি অবস্থা? রিহান ফিসফিস করে বলল, এখনো কিছু জানা যায়নি। সবাই ঠিক আছে তো? কেউ ঠিক নেই আরুষি, সবাই কান্নাকাটি করছে। বিশেষ করে হাজরা আন্টি তো অনেক ভেঙে পড়েছেন। তোমার কি মনে হয় নুবা এসব কাজ করেছে? আরশি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জানি না, কোনো খবর পেলে কল দিন। আচ্ছা, এখন রাখো। আর তো পাগল ভাইটা এখন কোথায়? ঠিক বলতে পারছি না, আয়রাকে নিয়েই রুমে হয়তোবা। রিহান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোর ভাই একটা অমানুষ, বুঝলা? নোবার আগে ওকে হসপিটালে ভর্তি করানো দরকার। আরশি কিছু সময় চুপ থেকে বলল, ওকে বাড়িতে আনাই চরম ভুল। মাঝে কেন ডেকে ঘাড়ির উপরে বিপদ নিয়ে আসলো? ও বিদেশেই ঠিক ছিল। এই অনুষ্ঠানের ভিতরে ওকে না ডাকাই আমার মতে ভালো ছিল। সেটাই তো, তোর মারও কাজ ভালো না। এদিকে হাজার আন্টি তো সাবান ছাড়া তোর বাপকে ধুয়ে দিয়েছে। আরশি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বলবেই তো, নুবা ছাড়া আন্টির কেউ নেই। যাক, কোনো খবর পেলে কল দিও। ডক্টর এসে একটু আগে আয়রাকে দেখে গেছে। বলেছে নিয়মিত ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। আরহাম মেয়ের ক্ষতস্থানে বারবার চুমু খাচ্ছে, ফু দিচ্ছে। এদিকে বাড়ি পুরোই নিস্তব্ধ। আবারও যে যার কাজে লেগে গেল। আরাফ বাসায় এসে ঈশিতার সাথে সময় কাটাচ্ছে। আরহাম মেয়ের কপালে চুমু খেলো, বিড়বিড় করে বলল, তোমাকে হার্ট করেছে ওই পচা মেয়ে। ওকে পানিশ করেছে বাবা, আর কখনো এমন করবে না। বাবা এখন থেকে তোমাকে কারো কাছে দেবেই না, সবসময় কাছে রাখবে আম্মু। আয়রা উত্তর দিল না, তবে আরামের বুক বিচরণ করলো। আরহাম মেয়ের দিকটা বুঝতে পেরে কিছুটা বিচলিত হলো। এবার মনে হলো এখন আয়রাকে কি খাওয়াবে। পরপর ডক্টর নাইমের কথা মনে পড়ল। আরহাম সময় না নষ্ট করে তাকে কল দিল। অবশ্য আয়রা মুখে ফিডার নিতে চায় না, তবে মেয়েকে অভ্যস্ত করবে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর অবশেষে জরুরি বিভাগের দরজা খুলে ডাক্তার বাইরে বেরিয়ে এলেন। তাকে দেখেই সবার বুক ধক করে উঠল। হাজরা ডক্টরকে দেখে উঠে দাঁড়ালো। এক প্রকার ছুটে তার কাছে গেল। কাপা কণ্ঠে বলে উঠল, আমার মাইয়া কেমন আছে? ও ঠিক আছে তো? করিডোর জুড়ে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। সবাই উৎকণ্ঠিত চোখে ডাক্তারের দিকে তাকিয়ে রইল। হাজেরার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বুকের ভেতরটা যেন আতঙ্কে কেঁপে উঠছে। রিহান আর আমিনা বেগমও নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল, যেন পরের কথাগুলোই তাদের ভাগ্য নির্ধারণ করবে। চারপাশের সব শব্দ তখন ম্লান হয়ে গেছে। শুধু অপেক্ষার দুশ্চিন্তায় ভর করে আছে হাসপাতালের করিডোর জুড়ে। ডাক্তার ধীর পায়ে সামনে এগিয়ে এসে সবার দিকে তাকালেন। তারপর মুখ খুললেন কিছু বলার জন্য। সবাই আশাভরা দৃষ্টিতে ডক্টরের দিকে তাকিয়ে রইল। ডাক্তার গম্ভীর মুখে সবার দিকে তাকিয়ে বলে উঠলেন,
ভয়ের কিছু নেই, উনি এখন বিপদমুক্ত আছেন। ডাক্তারের কথা শুনে হাজেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমিনা বেগম পড়ে যেতে নিলে রিহান সামলে নিল। হারুন মির্জার বুক থেকে যেন অনেক বড় পাথর সরে গেল। আমিনা বেগম মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনিও বেশ টেনশনে ছিলেন। ডক্টর দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলল, তবে মাথার এক পাশে, পিঠে এবং পেটে বেশ আঘাত পেয়েছেন। ব্যথাটা কিছুদিন থাকবে, তাই তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। করিডোর জুড়ে জড়িয়ে থাকা উদ্বেগ কিছুটা কমে গেল। হাজেরার চোখে তখনও পানি, তবে সেই পানির মধ্যে স্বস্তির এক ঝলকও ফুটে উঠেছে। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে করতে মেয়ের একবার দেখা পাওয়ার অপেক্ষায় রইল। ডক্টর সবার স্থির মুখ দেখে গম্ভীর কণ্ঠে বললেন, দেখুন, এতটাও খুশি হবেন না। পেশেন্টের পিরিয়ড সময়কালীন এমন গভীরভাবে পেটে আঘাত খুব গুরুতর সমস্যা হয়ে দাঁড়াতে পারত। যদি আঘাতটা আর একটু গভীরভাবে লাগতো, তবে উনি কখনোই মাতৃত্বকালীন স্বাদ গ্রহণ করতে পারতেন না। জরায়ুতে সমস্যা হতো। আল্লাহর রহমত যে এখন এমন কিছুই হয়নি। ওনাকে পুরো রেস্টে রাখতে হবে। পরপর ডক্টর হারুন মির্জার দিকে এগিয়ে গেল। হারুন মির্জার দিকে হাত বাড়িয়ে দিল। হারুন মির্জা হ্যান্ডশেক করল। ডক্টর শান্ত কণ্ঠে বলল, ভাবিনি এভাবে হসপিটালে দেখা হবে। তা মেয়েটা আপনার কি হয়? হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। ছোট মেয়ে বলতে পারেন। ডক্টর ঠোঁট প্রসারিত করে বলল, চিন্তার বিষয় নেই, সব ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ, সবই আল্লাহর হাতে। হ্যাঁ, তবে মেয়ের শরীরে অনেক ক্ষত পেয়েছি, যা স্পট তাকে টর্চার করা হয়েছে। তবে আপনাকে আমি পার্সোনালি চিনি বিধায় এই ব্যাপারে বেশি কিছু বললাম না। অবশ্যই আমি একজন জ্ঞানী মানুষ, আপনার সততার সুনামও শুনেছি বেশ। তবে আপনার বাড়িতে এমন কিছু হবে অন্ততপক্ষে আমি আশা করিনি। এখন যাই হোক, আমি জানি আপনি আমার কথার দিকটা বুঝতে পারছেন। আশা করি নিজের জ্ঞান দিয়ে বিষয়টাকে মনোযোগ দিয়ে ভাববেন, আর অবশ্যই মেয়েটার খেয়াল রাখবেন। হারুন মির্জা মাথা নাড়ল। ডক্টর মুচকি হেসে চলে গেল। নুবাকে ধীরে ধীরে জরুরি বিভাগ থেকে কেবিনে স্থানান্তর করা হলো। সাদা বিছানায় শুয়ে থাকা মেয়েটার ফ্যাকাশে মুখ জানান দিচ্ছে সে কতটা ক্লান্ত। তার হাতে একটি ক্যানুলা লাগানো, স্যালাইনের ফোঁটা ধীরে ধীরে শরীরে প্রবেশ করছে। মাথা ও হাতে ব্যান্ডেজ বাঁধা। আঘাতের চিহ্নগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। হাতে, ঠোঁট, মুখে নুবার একটি নরম হাত থেমে গেছে, ব্যান্ডেজ করা। মেয়ের এই অবস্থা দেখে হাজেরা আর নিজেকে সামলাতে পারল না। হাজেরার বুকটা মোচড় দিয়ে উঠল। আস্তে আস্তে মেয়ের দিকে এগিয়ে গেল। পিছন পিছন বাকি সবাই আসলো। সে বিছানার পাশে বসে নুবার হাত ধরে অঝরে কাঁদতে লাগলো। চোখের পানি গড়িয়ে পড়ল মেয়ের হাতের উপর। হাজেরা বেগম কাঁপা কণ্ঠে বলে উঠলেন, আল্লাহ, আমার মাইয়াটারে তুমি সুস্থ কইরা দাও। কেবিন জুড়ে তখন শুধু মায়ের কান্নার শব্দ আর স্যালাইনের ফোঁটা পড়ার নীরব ছন্দ। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই নিঃশব্দে সেই দৃশ্য দেখছে, আর তাদের চোখেও জমে উঠছে কষ্টের ছায়া। কেবিনের পরিবেশটা ভারী হয়ে উঠল মায়ের কান্নায়। পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নীরবে চোখ মুছল, আর নুবা নিস্তব্ধ হয়ে শুয়ে রইল, যেন তার চারপাশের সব কষ্ট নীরবে অনুভব করছে। নুবা চোখ বন্ধ করে আছে, তবে সবই অনুভব করছে। সে যে চোখটা খুলবে সেই শক্তিটুকু তার শরীরে নেই। দুইবার রিং হতে আরশি কল রিসিভ করলো। পরপর চিন্তিত কণ্ঠে বলল, ডক্টর কিছু বলেছে? রিহান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, নুবাকে কেবিনে শিফট করা হয়েছে, ও ঠিক আছে, তবে রেস্ট দরকার। আলহামদুলিল্লাহ। আমিনা বেগম সহ বাকি সবাই দূরে দাঁড়িয়ে আছে। নুবার কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। তবে হাজেরা মেয়ের পাশে বসে আঁকড়ে ধরছে। তার ইচ্ছা হচ্ছে সবগুলোকে এখান থেকে বের করে দিতে। যদি তার কাছে মেয়েকে সুস্থ করার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতো, তবে সে আর কাউকে তার মেয়ের ধারের কাছেও ঘেঁষতে দিত না। সবার প্রতি রাগ জমেছে তার, কেউ ভালো না। আমিনা বেগম কিছু সময় নুবার দিকে তাকিয়ে রইলেন। এর ভেতরে খেয়াল করলেন হারুন মির্জা বের হয়ে যাচ্ছে। আমিনা বেগম স্বামীর পিছনে গেল। উত্তেজিত হয়ে বলল, কোথায় যাচ্ছে? যেখানে যাওয়া উচিত। স্বামীর ভাবগতি দেখে বুঝতে পারলেন তার স্বামী কি করতে চাইছে। আমিনা বেগম কেবিনে ফিরে গেলেন। রিহানকে উদ্দেশ্য করে বললেন,
রিহান? রিহান ফিরে তাকালো। আমিনা বেগম ব্যস্ত কণ্ঠে বললেন, রিহান, আরশি আর তোর মামিকে আসতে বল, আমি তোর খালুর সাথে যাচ্ছি। রিহান মাথা ঝুঁকালো। এখানে মানুষ থাকা প্রয়োজন, হাজেরা একা সামাল দিতে পারবে না। আমিনা বেগম কম্পিত কণ্ঠে বলে উঠল, গাড়ি আস্তে চালান। আর আপনি কোথায় যাচ্ছেন? হারুন মির্জা গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোমার ছেলেকে জন্মের শিক্ষা দিতে। দুদিন জেলের ভাত খেলে সব ঠিক হয়ে যাবে। আমিনা বেগম চমকে উঠলেন, তার বুক কেঁপে উঠল। তিনি বিচলিত কণ্ঠে বললেন, পাগল হয়েছেন আপনি? ছোট্ট একটা বাচ্চা আছে না? আয়রা না থাকলে একটা কথা ছিল। কোনো কথা শুনতে চাইছি না। দেখুন, যা করার বাড়িতে করেন, দরকার পড়লে মারেন কাটেন, তাও আয়রাকে ওর থেকে আলাদা করবেন না। আর আপনি তো জানেন ছেলেটা মানসিকভাবে সিক। আপনি... হারুন মির্জা রেগে উঠলেন আর বললেন, তুমি শুধু চুপ থাকো, না হলে আজ ছেলের সাথে সাথে তোমারও শেষ দিন হবে। পুলিশ স্টেশনে হারুন মির্জাকে দেখে অফিসার বেশ খুশি হলো। তার সাথে হাত মিলিয়ে বলল, আরে আপনি যে হঠাৎ কেমন আছেন? কোনো সমস্যা হয়েছে স্যার? এই মিন্টু, 2টা চা নিয়ে আয় তো। হারুন মির্জা অফিসারকে থামিয়ে দিয়ে বললেন, চা খেতে আসেনি, একজন অপরাধীর নামে মামলা করতে এসেছি। কি, কার সাহস আপনার সাথে ঝামেলা করে? হারুন মির্জা গম্ভীর কণ্ঠে বললেন। আরহাম শাহরিয়ার মির্জা। অফিসার অবাক হয়ে গেলেন, চোখ তুলে হারুন মির্জার দিকে তাকিয়ে বললেন, মজা করছেন স্যার, উনি তো আপনার বড় ছেলে। একটা নিরপরাধ মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছে। আমি চাই এই বিষয় কোর্ট পর্যন্ত যাক, ওর কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। ওই মেয়েটা আমার ছোট মেয়ের মতো, আমি কিছুতেই ছেড়ে দিব না। অফিসার এক পলক আমিনা মির্জার দিকে তাকালেন, যে কিনা মুখে আঁচল গুজে নীরবে কাঁদছেন। হারুন মির্জা ব্যস্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি রিপোর্ট লিখুন। অফিসের সামনে থাকা সাদা পৃষ্ঠার খাতাটা বন্ধ করে হাতের কলমটা পাশে রেখে বিড়বিড় করে বলল, এইটা আপনার রেপুটেশনের ব্যাপার স্যার। এই সামান্য বিষয় নিয়ে যদি বাড়াবাড়ি করেন আপনারই সমস্যা হবে। আর খবরে দেখলাম আপনার ছোট ছেলের বিয়ে এখনো অনুষ্ঠানও হয়নি এই সময়ে। আমি যা বলছি তাই করেন। তবে অফিসার রিপোর্ট লিখতে নারাজ, কারণ হারুন মির্জাকে সে চেনে। ওনার অফিসেই তার বাবা চাকরি করত। হারুন মির্জা খুবই ভালো মানুষ। ছেলের জন্য বাপের গায়ে কলঙ্ক লাগুক অফিসার এটা কিছুতেই চায় না। অফিসার ফোঁস করে নিঃশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বললেন, শান্ত হন স্যার, বাড়ির ব্যাপার বাড়িতে মেটান, শুধু শুধু কেন ঝামেলা করছেন? মিডিয়া এই অল্প খবরকে মশলা লাগিয়ে আপনার ইজ্জতে হাত দিয়ে ফেলবে। আমিনা বেগম পাশ থেকে বলে উঠলেন, আমিও সেটাই বলছিলাম, ছেলে তো আর ছোট না। বাড়ির ব্যাপার বাড়িতেই থাক, যা করার বাড়িতেই করুক। শুধু শুধু কেন মান সম্মান নিয়ে টানাটানি করব? হারুন মির্জা আমিনা বেগমের দিকে তাকিয়ে বললেন, সত্যি এটা চাও তুমি? যদি এটাই চাও তবে মনে রেখো আমিনা, তোমার ছেলের শাস্তি কঠিন থেকে কঠিনতম হবে। চোখের সামনে সহ্য করতে পারবে তো? যা করার করেন, তবু দয়া করে এভাবে সবাইকে জানিয়ে তামাশা করবেন না। আয়রার দিকটা বুঝুন, বাপ ছাড়া কে আছে তার? হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। নুবা সুস্থ হোক, তারপর তার চোখের সামনে সব হবে। হারুন মির্জা বাড়িতে ফিরে চুপচাপ বিছানায় গা হেলিয়ে দিলেন। ছোট ছেলের অনুষ্ঠান শেষে হোক, নুবা সুস্থ হোক, তারপর যা করার করবেন তিনি। তখন প্রায় সন্ধ্যা। নুবা চোখ তুলে সবার দিকে এক পলক তাকিয়ে নিল। হাজেরা মেয়েকে তাকাতে দেখে হু হু করে কেঁদে উঠলেন। বিড়বিড় করে বললেন, ঠিক আছিস তুই? এই অধম মাকে মাফ করে দিস রে নোবা। আমার চোখের সামনে সব হলো, আমি মা হয়েও তোকে রক্ষা করতে পারলাম না। নুবার চোখ গড়িয়ে পানি পড়ল। কোনো মতে বিড়বিড় করে বলে উঠল, আমি ঠিক আছি। নুবা কথাও বলতে পারছে না, গলায় মোটা দাগ হয়েছে। আরহাম তখন গলা চেপে ধরায় তার মনে হচ্ছিল গলার হাড়গুলো যেন মাংস ভেদ করে বেরিয়ে আসবে। এখনো টনটন ব্যথা। কেবিনে আরশি, আয়শা আর আরশির মামি সবাই চুপচাপ এক অসহায় মা মেয়ের আহাজারি দেখছে। আমিনা বেগম ছন্নছাড়া হয়ে ছেলের রুমে ঢুকলেন।
তখন আরহাম আয়রাকে ঘুম পাড়িয়ে সবেমাত্র উঠে দাঁড়ালো। তার কাছে কিছু স্বাভাবিক, কিছুই অস্বাভাবিক নয়। আমিনা বেগম রুমে ঢুকেই আরহামের কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে ছেলের একটা থাপ্পড় বসিয়ে দিলেন। আরহাম চোখ তুলে মায়ের দিকে তাকালো। আমিনা বেগম চেঁচিয়ে বলে উঠলেন, শান্তি হয়েছে তোর মেয়েটাকে মেরে? মায়ের মুখে এমন কথা শুনে উপর দিয়ে স্বাভাবিক দেখালেও হঠাৎ করে আরহামের বুকটা চিবি মেরে আসলো। সে নিজেও জানে না কেন। কি হলো? কথা বলছিস না কেন? শান্তি হয়েছে তাই না? আরহাম মাথা ঝুঁকিয়ে বলল। হ্যাঁ। আমিনা বেগম আবারও ঠাস করে ছেলের গালে থাপ্পড় বসালেন। রাগে ক্ষোভে ফেটে পড়ে বললেন, কেন এমন করলি? তুই কি জানতি না নোবা এরকম না? আমি এখনো জোর দিয়ে বলবো নোবা এসব করেনি। কেন তুই মেয়েটাকে অমানুষের মতো মারলি? কেন? একটু মায়া হলো না?